নমস্কার বন্ধুরা, রেড এফএম সাসপেন্সে তোমায় স্বাগত। আজ তোমরা শুনবে লেখিকা অর্পিতা মজুমদারের কলমে তারানাথ ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও নিশিরাতের পিশাচিনী। আজকের গল্পের সূত্রধর এবং তারানাথের ভূমিকায় রয়েছি আমি বাপি মণ্ডল। অন্যান্য চরিত্রে দিব্যেন্দু, দুর্বা ও প্রীতম। শুরু করছি আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও নিশিরাতের পিশাচিনী। আহা, এই কালবৈশাখীর ঝড়ের রাতে তারানাথের থেকে একটা ভূতের গল্প শুনতে পারলে মন্দ হতো না। কিন্তু বিভূতিও যে এখনো এলো না। আজ বৃষ্টির জন্য কোথাও আটকে গেল নাকি ঠিক বুঝতে পারছি না। জানলার ধারে দাঁড়িয়ে এরকম কথা ভাবছি, ঠিক এমন সময় বিভূতি আমার ঘরের দরজায় এসে টোকা মেরে বলল, আরে কিশোরী, আরে তাড়াতাড়ি দরজা খোলো, পুরো ভিজে গেলাম যে। ওই মনে হয় বিভূতি এলো বুঝি। আরে বিভূতি, তোমার একই অবস্থা হয়েছে? আর বলো না, এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় তারানাথের থেকে একটা গল্প শোনার লোভে তোমাকে ডাকতে আসলাম। ভাবলাম দুটিতে মিলে একসঙ্গেই যাই প্রত্যেক দিনের মতো। তা বেশ করেছ, আমিও মনে মনে এই কথাটাই ভাবছিলাম। চলো চলো, এখন আর দেরি করব না। যখন ভিজে গেছি তখন একেবারে তারানাথের বাড়িতেই চলো। বেশ, তবে তারপর আমিও বিভূতি মিলে তারানাথ অর্থাৎ ঠাকুরমশাইয়ের বাড়িতে রওনা হলাম। পথে যেতে যেতে কিছু তেলে ভাজা কিনে নেব ভাবলাম, কিন্তু বৃষ্টির জোরে দোকান বন্ধ থাকায় আর উপায় হলো না। অগত্যা আমরা খালি হাতেই তারানাথের বাড়ি পৌঁছালাম। ঠাকুরমশাই, আরে শীঘ্রই দরজা খুলুন, পুরো কাক ভেজা হয়ে গেলাম যে। চারিমা এসে দরজাটা খুলে দিতেই আমিও বিভূতি ঘরের ভিতর ঢুকে পড়লাম। আজ আর তেলে ভাজা আনা হলো না, সব দোকান বন্ধ ছিল বৃষ্টির জন্য। কোনো ব্যাপার নয় কাকা বাবু, আজকে আমি আপনাদের গরম গরম তেলে ভাজা করে খাওয়াবো। আপনারা ভেতরে যান, বাবা ভেতরের ঘরে রয়েছেন। আমিও বিভূতি ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বসলাম। আজ এই প্রবল ঝড় বৃষ্টিতেও তোমরা এসে হাজির। কি করবো ঠাকুরমশাই, এই ঝড় বৃষ্টির দিনেই তো আপনার কাছ থেকে গল্প শোনার সেই লোভটা ছাড়তে পারি না। তা বেশ বেশ। ঠিক এমন সময় চারিমা আমাদের জন্য গরম গরম পেঁয়াজি আর মুড়ি চা নিয়ে এসে হাজির হলো। কাকা বাবু, আপনাদের জন্য সামান্য কিছু খাবার রেখে গেলাম, কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই ডাকবেন। নিশ্চয় নিশ্চয়ই। ঠাকুরমশাই চায়ের কাপটা হাতে নিয়ে একটা শান্তির চুমুক দিয়ে শুরু করলেন তার গল্প। তখন আমি মটলেনের বাড়িতে সবে এসে থাকা শুরু করেছি। ঠিক সেই সময় শশীকান্ত নামক একজন ব্যক্তি আমাকে ডেকে নিয়ে গেল তাদের গ্রামে। সেখানে গিয়ে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল আমাকে। আজকে তোমাদের আমি সেই ঘটনার কথাই শোনাবো। ধুলিগড় নামক একটি গ্রামে অনেক জনসংখ্যার লোক বাস করত। সেখানকার বেশিরভাগ লোকই চাষবাস করে দিন কাটাতো। সেই গ্রামেরই একজন বাসিন্দা হলো ধীরাজ। এই শুনলি, আর কতদিন আমার ঘরে বসে বসে গান্ডে পিন্ডে গেলবি? হ্যাঁ রে বলি, বাপ মা কি তোমার সঙ্গে এমনি এমনি বিয়ে দিয়েছে আমার? কেন রে, কেন? তুই তো ওই পাশের পাড়ার গৌতমের সাথে লটর পটর করে বেড়াস। হ্যাঁ, ও বুঝি তোকে খাওয়া পড়ার টাকা দেয় না? হ্যাঁ রে, একদম ভুলভাল কথা কইবে না বলে দিলাম। ভুলভাল? আমি সব লোকে জানে তোর আর গৌতমের ব্যাপার। শালির বাড়িতে বর থাকতে লোকের বরের ছি ছি ছি। বেশ করেছি, তোর মতো কাপুরুষের সঙ্গে থাকার চেয়ে ওর সঙ্গে থাকা অনেক ভালো। তবে রে, শিউলির কথা শুনে ধীরাজের মাথায় তৎক্ষণাৎ রক্ত চেপে যায়। তার সামনে থাকা একটা কুড়ুল হাতে নিয়ে সে এক কোপ লাগালো শিউলির গলার মধ্যে। সাথে সাথে শিউলির ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গিয়ে ছিটকে পড়ে গেল। দিয়েছি দিয়েছি, শেষ করে দিয়েছি। বেশি বড় বড় কথা। হ্যাঁ, দেখ 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 দেখ। কিন্তু এখন এখন কি করব? সবাই জেনে গেলে? না 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 না, কাউকে জানতে দেওয়া যাবে না, কাউকে নয়।
এই ভেবে ধীরাজ সেই মুন্ডুহীন দেহ ও মুন্ডুটাকে একটা বস্তায় ভরে টানতে টানতে নিয়ে গেল একটা পুকুর পাড়ে এবং অবশেষে সেই বস্তাটা পুকুরে জলে ফেলে দিল। ওহ, শান্তি। এবার আর কোনো চিন্তা রইল না। এভাবে বেশ কিছু মাস কেটে গেল। গ্রামের সকলের মনে হতে লাগলো শিউলি বোধহয় পাশের পাড়ার গৌতমের সঙ্গে পালিয়ে গেছে, কারণ গৌতম ঠিক একইভাবে শিউলির মৃত্যুর পরের দিন থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এই সন্ধ্যার সময় কি আবার এরকম বিশ্রীভাবে চিৎকার করছে? হ্যাঁ, ধীরাজ এক পা দুপা করে একটু এগিয়ে যেতে থাকলো। হঠাৎ সে দেখতে পেল পুকুরের এক পাশে এক মহিলা পেছন ঘুরে হাঁটুতে মুখ গুজে বসে রয়েছে। কেউ এরকম ভর সন্ধ্যেবেলা চুলে নিয়ে পুকুর ধারে বসে রয়েছে? এই যে শুনছো, কে তুমি? এভাবে এখানে একলা বসে রয়েছ? ধীরাজের গলা পেয়ে মহিলাটা পেছন ফিরে তাকালো। অপরূপ সুন্দরী সেই মহিলা। তার চোখগুলো দেখে মনে হবে যেন সমুদ্রের অতলে অনায়াসে ডুবে যাওয়া। তার নাকটি কালো, ঢেউ খেলানো ওষ্ঠ, চওড়া কপাল, কাঁচা হলুদের মতো গায়ের বর্ণ। রূপ দেখে ধীরাজ তার দিক থেকে কোনোভাবে চোখ সরাতে পারল না। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর, কি হলো, ডাকলেন যে? না মানে, কে আপনি? এভাবে ভর সন্ধ্যেবেলায় একলা বসে রয়েছেন? আমি বড় অসহায়। ছোটবেলা থেকেই দিদার কাছে মানুষ, কিন্তু দিদা মারা যাওয়ায় আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। এ গ্রাম ও গ্রাম ঘুরতে ঘুরতে আমি আজ এইখানে এসে পৌঁছেছি। আপনি দয়া করে আমাকে একটু থাকার ঠাঁই যদি দেন। মহিলাটার কথা শেষ হওয়ার আগেই ধীরাজ বলে উঠল, হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো একলাই থাকি, আপনি চাইলে আমার পাশের ঘরে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক উপকার করলেন। 2-3 দিনের মধ্যেই কোথাও একটা ঠাঁই খুঁজে আমি চলে যাব। সেই কয়েকটা দিন না হয় আপনার এখানেই। হ্যাঁ, নিশ্চয়ই, আসুন আসুন। তারপর ধীরাজের পাশের ঘরে সেই মহিলাটা রাত কাটানোর জন্য ঠাঁই নিল। তখন প্রায় মধ্যরাত। ধীরাজের ঘুমটা এক অজানা শব্দে ভেঙে গেল। এত অস্বস্তি লাগছে কেন বুঝতে পারছি না। উফ, আর ওটা কিসেরই বা শব্দ হলো? বেরিয়ে কি একবার দেখবো? এই বলে ধীরাজ তার ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে আসতেই সেই শব্দটা যেন আরো বেশি জোরালো হয়ে উঠল। মনে তো হচ্ছে ওই ঘর থেকে একটা শব্দ আসছে। ধীরাজ এক পা দুপা করে সেই ঘরের দিকে এগিয়ে গিয়ে জানলার ফাঁক দিয়ে দেখল এক অবাক দৃশ্য। সেই মহিলাটার পাগুলো অতিকায় লম্বা, চোখের মনির কোনো অস্তিত্ব নেই, কেবল সাদা দুটো অংশ বিদ্যমান। দেহ থেকে অর্ধেক ঝুলে রয়েছে মুন্ডু, সাথে মুখের মাংসগুলো কেউ যেন খুবলে তুলে নিয়েছে। সে তার হাতের প্রচন্ড ধারালো নখগুলো দিয়ে একটা জ্যান্ত কুকুরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এ যে সাধারণ কোনো মহিলা নয়, এ যে এক ভয়ঙ্কর পিশাচিনী। ধীরাজের হালকা গলার শব্দে সেই ভয়ঙ্কর পিশাচিনী ফিরে তাকালো তার দিকে। দৌড়ে কেন? কাছে আয়, কাছে আয়। আজ তোর মাংস খুবলে খুবলে খাবো আমি। না 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 না। কেন ভয় পাচ্ছিস বুঝি? ভয় পাস না, আয় আমার কাছে আয়,
এত তাড়াতাড়ি আমায় বলে গেলি? কে 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 তুমি কে? নিজের বউকে মেরে পুকুরের জলে ভাসিয়ে দিয়েছিলি যে, বলে গেলি? তোর মানে? শোন তবে, হ্যাঁ হ্যাঁ, আমি গৌতমকে ভালোবাসতাম, কিন্তু তুই আমাকে মেরে ফেলে মোটেই ভালো করিসনি। তুই যেদিন আমাকে মেরে পুকুরের জলে ভাসিয়ে দিলি, সেদিনই ওই আড়াল থেকে সবটা দেখেছিল গৌতম। আর তারপর সেদিন রাত্রে বেলায় আমার মুন্ডুহীন দেহটা আর কাটা মুন্ডু তুলে নিয়ে গিয়ে ও নতুন করে প্রাণ দিয়েছিল আমায়। ধীরাজ, তুই আমার কাজটা অনেক সহজ করে দিলি। আমি ভেবেছিলাম শিউলিকে আমি আমার প্রেমের ফাঁদে ফাঁসিয়ে ওকে মেরে মৃতদেহ নিয়ে যজ্ঞটা সারব। দীর্ঘ 7 বছর আমি অপেক্ষা করে রয়েছি শিউলির মতন একটি মহিলার জন্য, কারণ ওর জন্মতিথি লগ্ন রাশি একদম উপযুক্ত, যা এতদিন আমি চেয়ে এসেছি তার সঙ্গে। এখন শিউলি, তোর এই দেহ নিয়ে শুরু করব আমার এতদিনের সুপ্ত কাজ। গৌতম তার গুরু বাবার কাছ থেকে অনেক বছর আগে এক ভয়ঙ্কর তন্ত্রবিদ্যার অধিকারী হয়েছিল, কিন্তু সেই তন্ত্রবিদ্যাকে আরো ভালোভাবে নিজের হাতের মুঠোর আয়ত্ত করার জন্য তার শিউলির মতো একটা মৃতদেহর প্রয়োজন ছিল। ধীরাজ শিউলিকে মেরে ফেলে গৌতমের কাজটা আরো সহজ করে দিল। তখন মাঝরাত গৌতম পুকুরের জল থেকে সেই বস্তাটি নিয়ে চলল তার বাড়ির পেছনের একটি জঙ্গলে। সেখানে গিয়ে সে তার তন্ত্র সাধনা শুরু করলো। ওম নমো চামুণ্ডায় রুদ্রায় কোশেশ্বরায় নমঃ, জ্যোতিয়া পতঙ্গায় নমো নমো সিদ্ধিরূপরূপায় চামুণ্ডায় নমঃ। ওম শ্রী ক্রিং ক্রিং ভ্রিং শ্রিং। মন্ত্রোচ্চারণ করতে করতে এমন সময় হঠাৎ চারিদিকে প্রবল বাতাস বইতে শুরু করলো। প্রবল বাতাস বইতে থাকলেও কোনোরকম ভাবে গৌতমের যজ্ঞের আগুন নেভে না। গৌতম আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে তার হাত কেটে সেই রক্ত ঢেলে দেয় আগুনের মধ্যে। জাগো জাগো জাগো। ধীরে ধীরে শিউলির সেই মুন্ডুটা জোড়া লেগে গেল তার দেহের সঙ্গে, এবং সে যেন এক ভয়ঙ্কর পিশাচিনীর রূপ নিতে থাকলো। ওম নমো চামুণ্ডায় রুদ্রায় কোশেশ্বরায় নমঃ, জ্যোতিয় পতঙ্গায় নমঃ। নমো সিদ্ধিরূপরূপায় চামুণ্ডায় নমঃ। ওম শ্রী ক্রিং ক্রিং ভ্রিং শ্রিং। এবার শিউলির দেহটা পিশাচিনীর এক আলাদা ভয়ঙ্কর রূপ নিয়ে উঠে দাঁড়ালো। এই তো আমার মন্ত্র কাজ করেছে। এখন তুই আমার দাসী, আমি যা বলবো তোকে সেটা মেনে চলতে হবে। কাঁচা মাংস চাই, কাঁচা মাংস, রক্ত খাবো আমি, কাঁচা মাংস। তবে তন্ত্র সাধনার সময় গৌতম একটি ভুল করে ফেলেছিল। নিজেকে রক্ষা করার জন্য কোনো বালই তার শরীরে দেয়নি। তুই কি ভাবলি আমি তোকে ছেড়ে দেব? তোর মনের ভিতরও যে পাপ ছিল তা আমি জেনে গেছি। এখন তো আমি কিছুতেই তোকে ছাড়বো না। সবার আগে আমি তোকে গিলে খাবো, তোর
মাংস খাবো। তুই কোনোভাবেই আমাকে শেষ করতে পারবি না, কারণ তুই এখন আমার দাসী। তুই বোধহয় ভুলে গেছিস তোর দেহে রক্ষা কবচের বান দিতে। না, বাঁচাও। এই বলে সেই ভয়ঙ্কর পিশাচিনী তার ধারালো নখ দিয়ে খুবলে ঘাড়ের মাংস তুলে নেয় গৌতমের। তারপর এই পিশাচিনী বড্ড তৃপ্তি করে খেলো সেই গৌতমের নরম মাংস। এখন আমি ওই ধীরাজের মাংস খাবো। পিশাচিনীর মুখে এই সমস্ত ঘটনার কথা শুনে ধীরাজ থর থর করে কাঁপতে থাকলো। তার হৃদকম্পন যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। এই বলে সেই ভয়ঙ্কর পিশাচিনী জানলা ভেঙে ঝাঁপিয়ে পড়ল ধীরাজের দেহের ওপর এবং সে তার ধারালো নখ দিয়ে ধীরাজের ঘাড়ের মাংস খুবলে তুলে নিল এবং তারপর ধীরাজের দেহের মাংস ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে খেতে থাকলো। ধীরাজের আর্তনাদের চারিদিকে একটা কাক পক্ষীও রইল না। আর তার এই আর্তনাদ শুনে পিশাচিনী যেন আরো অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর থেকে শুরু হলো আসল খেলা। গ্রামে একের পর এক লোক নৃশংসভাবে মারা যেতে লাগলো। এমনই একদিন গ্রামের একজন বাসিন্দা রাঘব চাষের ক্ষেতে জল দিয়ে বাড়ি ফিরছিল। আজকে বেশি রাত হয়ে গেছে, একই অমাবস্যা, চারিদিকে অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না। আজকে বরং ওই বাঁশতলার পথ দিয়ে বাড়ি ফিরে যাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। তারপর গ্রামের যা অবস্থা, একা একা রাতে বাইরে না থাকাই উচিত। রাঘব একলা ওই বাঁশবাগানের পথ ধরে এগিয়ে আসতে থাকলো তার বাড়ির দিকে। হঠাৎ কিছু বাদুড় তার মাথার উপর কিচকিচ আওয়াজ করতে শুরু করলো। একই শোন, হুস হুস। আতঙ্কে রাঘবের প্রাণটা যেন ওষ্ঠাগত হয়ে উঠল। তার হাত পা কাঁপতে থাকলো। কোনো রকমে নিজেকে সংযত করে সে আবারও এগিয়ে যেতে থাকলো। কে কে? এই ভয়ঙ্কর চেহারার পিশাচিনী তার ধারালো লম্বা লম্বা দাঁতগুলো বের করে এক বিশ্রী হাসির মাধ্যমে এগিয়ে আসতে থাকলো রাঘবের দিকে। একই, এই যে সেই পিশাচিনী। না না না, ছেড়ে দাও আমাকে, না। এক প্রবল চিৎকার দিল রাঘব। তারপর সবকিছু নিস্তব্ধ। এই পিশাচিনী এক কামড় দিয়ে ঘাড়ের মাংস তুলে নিল রাঘবের। এইভাবে গ্রামের প্রায় অধিকাংশ মানুষেরই মৃত্যুর শিকার হলো সেই পিশাচিনী। ঠিক তার কিছুদিন পরেই গ্রামের এক বাসিন্দা শশীকান্ত, সে বহুদিন যাবৎ গ্রামের বাইরে কলকাতা শহরে পড়াশোনা করত। গ্রামে ফিরে এসে জানতে পারে সব ঘটনা। সে হয়তো কলকাতার কারো মুখ থেকে আমার নাম শুনেছিল, তাই গ্রামের সব ঘটনা জানার পর সে আমাকে ডেকে নিয়ে যেতে দেরি করেনি। তার মুখে সব ঘটনা শুনে আমি শশীকান্তর সঙ্গে রওনা হলাম ধুলিগড় নামক সেই গ্রামে। গ্রামের মাটিতে পা রাখতে আমি বুঝতে পারলাম এখানে কোনো ভয়ঙ্কর খারাপ শক্তির তাণ্ডব চলছে। কি হলো ঠাকুর মশাই, আপনি স্তব্ধ হয়ে গেলেন যে? এই গ্রামের সত্যি এক খারাপ আত্মা অথবা খারাপ শক্তির উপস্থিতি রয়েছে, এটা আমি অনুভব করতে পারছি। এখন উপায় কি? এই গ্রামকে কিভাবে রক্ষা করব আমরা?
চিন্তা করো না, আমি যখন এসেছি তখন নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তুমি কেবল আমাকে যজ্ঞের জন্য একটা পবিত্র স্থান খুঁজে দাও। তারপর শশীকান্ত আমাকে যজ্ঞ করার জন্য একটা পবিত্র স্থান নির্বাচন করে দিল। আমি সেখানে বসে অপশক্তি বিনাশের সকল রকম কার্য মন্ত্র পড়ে যজ্ঞ শুরু করলাম। ওম হ্রিং ক্লিং হ্রিং হ্রিং চামুণ্ডে নমো, হ্রিং হ্রিং অপশক্তি বিনাশায় চামুণ্ডায় নমো। আমার মন্ত্র উচ্চারণ শুনে পিশাচিনী এক প্রবল বাতাসে সবকিছু লণ্ডভণ্ড করে এসে হাজির হয়ে দাঁড়ালো আমার সামনে। কেন ডেকেছিস আমাকে? কেন ডেকেছিস? তুই আমাকে কিছুতেই বিনাশ করতে পারবি না। আমি সবাইকে ধ্বংস করে দেব, সবাইকে শেষ করে দেব, শেষ করে দেব সবাইকে। পিশাচিনীর প্রবল তাণ্ডব করতে শুরু করলো আমার সামনে। সে তার মণিবিহীন চোখ দুটো দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার সুচালো দুটো দাঁত এখনই আমার ঘাড়ের ওপরে দাগ বসিয়ে দেবে। তুই আমার কিচ্ছু করতে পারবি না, তোর বিনাশ অনিবার্য, আর সেটা আমারই হাতে। পিশাচিনী তার লম্বা চুল দিয়ে আমাকে পেঁচিয়ে ধরল। আমি কোনোভাবে নিজেকে ছাড়াতে না পেরে শেষমেশ আমি মনে মনে সেই কঠোর মন্ত্রোচ্চারণ করতে বাধ্য হলাম। ওম হ্রিং ক্লিং হ্রিং চামুণ্ডে কালিকায় নমো, হ্রিং 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 চামুণ্ডে। আমি এক কঠোর মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেই পিশাচিনীকে নিজের আয়ত্তে নিয়ে আসলাম এবং নিজের দেহ থেকে তার কেশের বাঁধন মুক্ত করলাম। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। সে প্রবল চিৎকারের মাধ্যমে চারিদিক ফাটিয়ে ফেলল, কিন্তু আমার মন্ত্রের জোরে পিশাচিনী ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে লাগলো। তারপর আমি আমার গলায় থাকা রুদ্রাক্ষর মালা থেকে একটা রুদ্রাক্ষ ছিঁড়ে নিয়ে নিজের হাতের রক্ত ঝরিয়ে ডুবিয়ে দিলাম সেটা। ওম কালিকায় নমো, ক্লিং ক্লিং ওম চামুণ্ডায় নমো। ধীরে ধীরে ওই রুদ্রাক্ষের মধ্যে আগুন জ্বলতে শুরু করলো। রুদ্রাক্ষে আগুন জ্বলার সঙ্গে সঙ্গে পিশাচিনীর দেহে আগুন জ্বলে উঠল। না 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 না। তারপর সব নিস্তব্ধ। শশীকান্ত গ্রামের কয়েকজন মানুষ ছুটে এলো পিশাচিনীর প্রবল চিৎকার শুনে। কি হয়েছে ঠাকুর মশাই, কি হয়েছে? তোমাদের আর কোনো ভয় নেই, আজ থেকে তোমাদের এই গ্রাম পিশাচিনীর হাত থেকে মুক্ত হলো। সত্যি বলছেন ঠাকুর মশাই? কি যে বলে ধন্যবাদ দেব আপনাকে। না না, সেসবের কোনো দরকার নেই। তবে শশীকান্ত, আমি এখন চলি। কোন রকম অসুবিধে হলে অবশ্যই আমাকে খবর দেবে। নিশ্চয় ঠাকুর মশাই। এতক্ষণ তারানাথ তান্ত্রিকের গল্পটা আমিও বিভূতি মন দিয়ে শুনছিলাম। সত্যিই কি ভয়ঙ্কর সেই পিশাচিনী। তবে গৌতমের মনে যে এই ছিল, সে যে তন্ত্রবিদ্যা জানতো, সেটা কখনো কল্পনাই করতে পারিনি। সব থেকে আমি বিপদে পড়েছিলাম যখন ওই পিশাচিনী আমাকে তার চুলের বাঁধনে বেঁধে নিয়েছিল। কিন্তু শেষমেশ আপনি তো সবটা বিনাশ করতে পারলেন। সত্যি জয় তারানাথ তান্ত্রিকের জয়। বেশ বেশ। বিভূতি, চলো আজকের মতো বাড়ি ফিরে যাই। হ্যাঁ ঠাকুরমশাই, আমরা তবে এলাম এখন। বেশ, সাবধানে যেও। তারপর সেদিনের মতো আমিও বিভূতি আবার বাড়ি ফিরে এলাম। এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প নিশিরাতের পিশাচিনী।
আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।